প্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা তোমাদেরকে আজকে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটা একটু পড়াবো। তো আজকে এই কবিতাটার মানে পড়ার ফলে আমরা দুইটা বিষয় উপকৃত হব। এক হচ্ছে আমরা আমাদের বোর্ডেও প্রশ্নের অ্যান্সার করতে পারবো, আর পাশাপাশি হচ্ছে আমরা অ্যাডমিশন টেস্টের জন্য আমরা শিখে ফেলবো, একসাথে দুইটাই শিখবো আর কি। তো তোমরা একটু দেখো যে আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটা এটা হচ্ছে একটা নাম কবিতা। তো এইটার তোমার একটা এই নামে একটা ওনার বই আছে, ওনার কাব্যগ্রন্থই আছে, আমি কিংবদন্তির কথা বলছি, বুঝছো? তো ওই কাব্যগ্রন্থের নাম কবিতা হচ্ছে এইটা। তো আবু জাফর উবাইদুল্লাহর সম্পর্কে আমরা যদি একটু প্রথমেই জানি কবি পরিচিতিটা, তাহলে একটু দেখতে পাই আমরা যে কবি আবু জাফর উবাইদুল্লাহর জন্ম হয়েছিল 1934 সালে 8ই ফেব্রুয়ারিতে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বহেরচর ক্ষুদ্রঘাটি গ্রামে। এখানে বাবুগঞ্জ উপজেলা এইটুক মনে রাখলেই চলবে, বহেরচর ক্ষুদ্রঘাটি গ্রাম না জানলেও হবে। তো উনি ওনার শিক্ষা জীবন উনি শেষ করছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। এখান থেকেই উনি ইংরেজি সাহিত্যে বিএ পাশ করে। ওই বর্তমানের অনার্স সমমান বিএ পাশ করে উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে। দেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে উনি শিক্ষক হিসাবে যোগদান করেন। হ্যাঁ, তো তোমরা দেখো যে ওনার কর্মজীবন, উনি ঢাকা ইউনিভার্সিটিতে কর্মজীবন শুরু করেন। এরপরে এসে উনি সরকারের গুরুত্বপূর্ণ, হ্যাঁ, একজন মন্ত্রী ছিলেন। সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী ছিল। এটা সম্ভবত 1982 সালের দিকে। হ্যাঁ, 1982 সালে উনি কৃষি ও পানি সম্পদ মন্ত্রী, এবং 1984 সালে উনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হয়েছিল। তাহলে এই দুইটা বিষয় একটু মনে রাখতে হবে। এখানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসে মাঝে মাঝে যে কোন কবি পাশাপাশি একজন আমলা ছিলেন? এটা হবে আবু জাফর উবাইদুল্লাহ। হ্যাঁ, সরকারের একজন আমলাও ছিলেন। তো এই ভদ্রলোক বাংলা একাডেমি পুরস্কার পায় 1979 সালে, এবং 2021 সালের 29শে মার্চ এই ভদ্রলোক মারা যায়। হ্যাঁ, তো দেখো এরপরে আমরা ওনার যে কয়েকটা বিখ্যাত গ্রন্থ আছে এই গ্রন্থগুলো একটু দেখি। হ্যাঁ, ওনার গ্রন্থগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে: সাত নরীর হার, কমলের চোখ, কখনো রং কখনো সুর, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়। হ্যাঁ, এইগুলো ভালো করে একটু মুখস্থ করবা। তো তোমরা এটা মনে রাখার জন্য একটা সিস্টেম ফলো করতে পারো। যেমন ধরো আমি বলতেছি, আমি এখানে তোমাদের পড়াচ্ছি বাংলা ভাই, আমি তোমাদের বলতেছি যে আমি আমার সময় কিংবদন্তির কথা বলছি। তো আমি আমার সময় কিংবদন্তির কথা বলছি। হ্যাঁ, কিন্তু আমার আর একটা বন্ধু আছে, ওর নাম হচ্ছে কমল। এই কমলের চোখ কোন দিকে থাকে জানো? এই কমলের চোখ থাকে হলো আমার বন্ধু কমল, এই কমলের চোখ থাকে সাতটা নারীর দিকে। হ্যাঁ, সাত নারীর দিকে কমলের চোখ। ওকে, তো কমল সাত নারীর দিকে তাকায়, সে শুধু নারীর দিকেই তাকায় না, সে বৃষ্টির জন্য প্রার্থনা করে। বৃষ্টি হলো একজনের নাম, সে এই বৃষ্টিকেও চায়, তাহলে বৃষ্টির জন্য প্রার্থনাও করে। বৃষ্টির জন্য সে কি করে? প্রার্থনা করে। ফাইন, সে বৃষ্টির জন্য প্রার্থনা করছে। তো সে এই বৃষ্টির জন্য, হ্যাঁ, তার মনে রঙও লাগছে, তার মনে রঙও লাগছে, সাথে সে বৃষ্টির জন্য সুরে সুরে গানও করে। সে বৃষ্টির জন্য সুরে সুরে গানও করে। হ্যাঁ, তাহলে আমি আর লিখছি না, আমি এইটা দিয়ে তোমাদেরকে বোঝাই দিচ্ছি। দেখো এখানে আমার সময়, এটা সরাসরি আছেই লেখকের গ্রন্থ আমার সময়। এরপরে হচ্ছে কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি, এটা কাবার হইল। কমলের চোখ, এটা নিজেই একটা আছে। এরপরে হচ্ছে সাত ও কমলের চোখ কোন দিকে থাকে? সাত নারীর দিকে। হ্যাঁ, তাহলে সাত নারীর থেকে হইল হচ্ছে সাত নরীর হার। এরপরে দেখো বৃষ্টির জন্য প্রার্থনা, এটা একটু মনে রাখতে হবে যে বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা।
এরপরে ওই যে মানে কমলের মনে রং লাগছিল, ঠিক আছে, তো এইটা হচ্ছে ওই রঙের ওইটা পড়বা কখনো রং কখনো সুর। হ্যাঁ, এইভাবে করে একটু মানে সিস্টেম করে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, সোজা হিসাব। এখন অনেক অনেক রকমের মনে রাখতে পারো, তোমাদের ইচ্ছা, তোমরা যে যেভাবে পারো সেভাবে মনে রাখবা। হ্যাঁ, ওকে, এখন আসো। তো আমরা কবি পরিচিতিটা শেষ করলাম, এই মুহূর্তে আমরা কবিতায় চলে যাই। আমরা যদি দেখি, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতার মূল ভাবটা কি? হ্যাঁ, এই কবিতার মূল ভাব হচ্ছে লেখক এখানে তার পূর্বপুরুষদের কথা বলছে, তার পূর্বপুরুষদেরকে লেখক কিংবদন্তি হিসাবে আখ্যায়িত করছে। হ্যাঁ, তো কিংবদন্তি হিসাবে আখ্যায়িত করার পরে লেখক বলতেছে আমাদের পূর্বপুরুষরা সংগ্রামী ছিল, আমাদের পূর্বপুরুষরা কৃষক ছিল এবং তারা অনেক অত্যাচারের শিকার হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন শাসক গোষ্ঠী এসে আমাদের পূর্বপুরুষদের উপরে অত্যাচার চালাইছে, এই সমস্ত অনেক কথা টথা উনি এখানে বলছে। পরবর্তীতে লেখক একটা শব্দ এখানে নিয়ে আসছে, কবিতা। কবিতা বলে একটা শব্দ নিয়ে আসছে, ঠিক আছে। এই যে কবিতা, এই কবিতাকে লেখক সত্যর প্রতীক রূপে দেখাইছেন, বুঝতে পেরেছ? এখানে কবিতা জিনিসটাকে লেখক সত্যের প্রতীক রূপে তুলে ধরেছেন। তো আমরা কবিতার ডিটেলসে যাই। আমরা একটু বলি, দেখি যে শুরুতেই লেখক এইখানে আমার একটু ভুল হয়েছে, এইখানে মূলত এটা হওয়ার কথা ছিল আমি কিংবদন্তির কথা বলছি, প্রথম লাইন এটা। হ্যাঁ, আমি কিংবদন্তির কথা বলছি, ওকে, এটা হচ্ছে প্রথম লাইনটা। এরপরে লেখক শুরুতেই, বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু এই টাইপের প্রশ্ন আসতে পারে যে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার প্রথম লাইন কি, তাহলে এটা হবে আমি কিংবদন্তির কথা বলছি, ওকে। তারপরে উনি কি বলতেছে, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এইখানে লেখকের পূর্বপুরুষদেরকে উনি কিংবদন্তির সাথে তুলনা করছেন, ঠিক আছে, ওকে। তো এখন তোমরা বলতে পারো ভাই কিংবদন্তি শব্দের অর্থ কি? কিংবদন্তি শব্দের অর্থ হলো মানে ঐতিহাসিক কোনো গুরুত্বপূর্ণ জিনিসও হইতে পারে, ব্যক্তিও হইতে পারে। কিংবদন্তির অর্থ হচ্ছে এটা, ঐতিহাসিক কোনো গুরুত্ব, ওকে। এরপরে দেখো লেখক বলতেছে যে তার করতলে পলি মাটির সৌরভ ছিল। এখানে তার বলতে কার বোঝাচ্ছে? তার বলতে ওই লেখকের পূর্বপুরুষদের, আমাদের পূর্বপুরুষদের করতলে, করতল হলো হাতের তলে, করতল শব্দের অর্থ হচ্ছে হাতের তলে কি ছিল? পলি মাটির সৌরভ ছিল। এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের পূর্বপুরুষরা কৃষক ছিলেন। হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা কৃষক ছিলেন, তারা কৃষিকাজ করে কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। তো তারপরের লাইনটা দেখো, লেখক অদ্ভুতভাবে বলছে যে তার করতলে যেভাবে পলিমাটির সৌরভ ছিল ঠিক তেমনি তার পিঠে ছিল রক্ত জবার মতো ক্ষত। হ্যাঁ, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। ইট মিনস যে আমাদের পূর্বপুরুষরা শুধু কৃষকই ছিল ব্যাপারটা তা না, আমাদের পূর্বপুরুষরা ছিল অত্যাচারিত, ঠিক আছে। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস শুধু কৃষিজীবীদের ইতিহাস না, হ্যাঁ, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস হাজার বছরের শোষণের ইতিহাস। আমরা যদি ইতিহাস বিশ্লেষণ করি, একেবারে আগে যাই, হ্যাঁ, দেখো আর্য গোষ্ঠী হলো, আর্যর আগে ছিল অনার্যরা, অস্ট্রিক, দ্রাবিড়, ভর্চিনীয়, মঙ্গোলীয়, তোমরা জানো। হ্যাঁ, এদের পরে হচ্ছে আর্যরা আসলো। আর্যদের পরে আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন জন শাসন করছে। 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির নেতৃত্বে তুর্কিরা আসলো। এরপরে আসলো হচ্ছে আফগানরা। এরপরে আসলো হচ্ছে তোমার মোগলদের পরে আসলো হচ্ছে ইংরেজরা। ইংরেজদের পরবর্তীতে পাকিস্তানিরা, পাকিস্তানের থেকে আমরা স্বাধীনতা পেলাম। তো আমরা যদি আমাদের হাজার বছর আগের ইতিহাসও দেখি, তাহলে দেখতে পাই যে আমাদের পূর্বপুরুষরা ছিল শোষিত, ঠিক আছে। তাহলে তাদের ইতিহাস ছিল শোষণের ইতিহাস, ফাইন। তো গেল। তো এই শোষণের ইতিহাসটাকে তুলে ধরার জন্য কবি এইখানে পূর্বপুরুষদের পিঠে রক্ত জবার মতো ক্ষত, এই উপমাটা প্রয়োগ করেছেন, বুঝতে পেরেছ? ওকে।
এইখানে এইখানে একটু দেখো, আমরা যদি এই যে এই বছর 2025 সালে ঢাকা ইউনিভার্সিটির খ ইউনিটের ভর্তি পরীক্ষায় দেখি, তাহলে ফার্স্ট পেপার থেকে প্রচুর প্রশ্ন আসছে। হ্যাঁ, আমি বারবার স্টুডেন্টদের বলি যে তোমরা ফার্স্ট পেপারে গুরুত্ব দাও। ইভেন অনেক ব্যাকরণিক ব্যাপার স্যাপার আছে যেগুলো ফার্স্ট পেপার থেকে সরাসরি চলে আসে। হ্যাঁ, তো আমি এই কবিতার মধ্যে ওই রকম ফার্স্ট পেপারের ব্যাকরণিক যে শব্দ বিশ্লেষণগুলো আছে এগুলো আমি করে দিব। দেখো এইখানে রক্ত জবা, এই রক্ত জবা এর উচ্চারণটা আসতে পারে, তোমরা একটু দেখো, এটার উচ্চারণ হবে এইরকম, রক্ত জ বা। এই শব্দটা একটা বিশেষ্য শব্দ। হ্যাঁ, শব্দটা একটা বিশেষ্য শব্দ। তো এইটা যদি আমরা সমাস হিসাবে চিন্তা করি তাহলে এইটা হবে হলো এইরকম যে জবা রক্তের ন্যায়, রক্ত জবা। হ্যাঁ, এটা যদি সমাস হিসাবে চিন্তা করি তাহলে আমরা দেখতে পারি জবা রক্তের ন্যায়। তোমার প্রশ্ন আসছে রক্ত জবা কোন সমাস, তুমি কি বলবা? জবা রক্তের ন্যায় সমান সমান রক্ত জবা, তাহলে কে বলতে পারবা এটা কোন সমাস হবে? রক্ত জবা হবে এটা উপমিত সমাস, উপমিত কর্মধারয়, উপমিত কর্মধারয় সমাস। ঠিক আছে, এটা কেন উপমিত হয়েছে, কোনটা উপমান কোনটা উপমিত, ওইটা নিয়ে আমি সমাসের ক্লাসে একটা ক্লাস দিব, ওইটা তোমরা আশা করি সবাই করবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবা। তো এখন তো এত ডিটেলস পড়ানো সম্ভব না, আমি জাস্ট বলে দিচ্ছি যে কোনটা কীরকম হবে। হ্যাঁ, ঠিক আছে, এখন আসো। তারপরে বলতেছে তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। এই যে আমাদের পূর্বপুরুষরা, এই পূর্বপুরুষরা তো ছিল এক সময় যাযাবর। ধরো হান্টিং অ্যান্ড গ্যাদারিং সোসাইটির দিকে যদি আমরা তাকাই, একেবারে প্রথম দিকে যখন মানুষ শিকার করত, ওই সময় থেকেই আমাদের পূর্বপুরুষরা কিন্তু যাযাবর ছিল। তারা এক স্থানে যাইতো, ওইখানে ফলমূল সংগ্রহ করে খাওয়া টাওয়া শেষ হইতে আর এক স্থানে যাইতো, ওইখানে ফলমূল শিকার টিকার শেষ হইলে আর এক স্থানে যাইতো, এভাবে করে বিভিন্ন স্থান ঘুরে বেড়াইতো। তো তারা ঘুরে বেড়ানোর সময় তারা বড় বড় বিশাল বিশাল পাহাড় ডিঙায়, পাহাড়কে পদতলে পিষ্ট করে পদতলে দিয়ে তারা সামনে এগিয়ে যাইতো। তো সেই কথাটা এখানে নির্ভীক পূর্বপুরুষদের কথা তুলে ধরেছেন কবি। ওকে, তো আমাদের পূর্বপুরুষরা তারপরে কিসের কথা বলতো দেখো, অরণ্য এবং সাপদের কথা বলতেন। অরণ্য শব্দের অর্থ তোমরা জানো, অরণ্য শব্দের অর্থ হচ্ছে জঙ্গল, ঘন জঙ্গলকে বলা হয় অরণ্য। এবং সাপদ বলা হয় হলো হিংস্র মাংসাশী প্রাণীকে, হিংস্র মাংসাশী প্রাণীকে বলা হয় সাপদ। তাহলে এই যে আমাদের পূর্বপুরুষরাদের জীবন কিন্তু সহজ ছিল না। তারা অতিক্রান্ত পাহাড় ডিঙায় বিভিন্ন জায়গায় যাইতেন, তারা জঙ্গলে বাস করতেন এবং জঙ্গলে হিংস্র মাংসাশী প্রাণীদের সাথে বাস করতেন। এদের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে আমাদের পূর্বপুরুষদেরকে টিকে থাকতে হতো। এইখানে দেখো অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, এই শব্দটার উচ্চারণ আসতে পারে অতিক্রান্ত। এটার উচ্চারণটা একটু দেখো, এটার উচ্চারণ হবে এরকম, অতিক বানান এইভাবে হবে, ক্রান্ত, ক্রান্ত, এখানে একটা হসন্ত হবে। তোমরা উচ্চারণের সময় এই হসন্তগুলো একটু খেয়াল করে দিও, নাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। ওকে, এরপরে লেখক বলতেছে যে কবি বলতেছেন যে অরণ্য এবং সাপদের কথাই শুধুমাত্র আমাদের পূর্বপুরুষরা বলতো না। হ্যাঁ, তারা কি করতো, তারা পতিত জমি আবাদের কথাও বলতেন। অর্থাৎ এই লাইনটা দ্বারা আমাদের পূর্বপুরুষরা যে পরিশ্রমী ছিলেন, হ্যাঁ, অসাধ্যকে সাধন করতেন, সেই ব্যাপারটা তুলে ধরা হয়েছে। এখানে অসাধ্যকে কিভাবে সাধন করছে ভাইয়া, এখানে দেখো পতিত জমি বা অনুর্বর জমি, যে জমি ফেলে রাখা হয়েছে, হ্যাঁ, পরিত্যক্ত জমি, এই পরিত্যক্ত জমিতেও ফসল ফলানোর চিন্তা করত আমাদের পূর্বপুরুষরা। এরপরে দেখো তিনি কবি এবং কবিতার কথা বলতেন। এখানে লেখক আমাদের পূর্বপুরুষদের ব্যাপারে বলতেছে, আমাদের পূর্বপুরুষরা কবির কথা বলতেন এবং কবিতার কথা বলতেন। এখানে কবি বলতে যত ধরনের স্রষ্টা আছে,
যত স্রষ্টা আছে, যারা সৃষ্টি করে তাদেরকে স্রষ্টা বলে। তো যত স্রষ্টা আছে, এখানে স্রষ্টা বলতে উনি আসলে ঈশ্বরকে বোঝান নাই, কিন্তু এখানে যত স্রষ্টা আছে এই স্রষ্টাদের সৃষ্টিশীলতাকেই কবি এখানে সৃষ্টিশীলতাকে কবিতা বলা হয়েছে। ফাইন। এরপরে উনিও কি বলতেছে দেখো, যে কি কি কবিতা, কোনগুলোকে লেখক কবিতা বলছে। লেখক বলতেছে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। লেখকের মতে জিহ্বা দিয়ে যে সত্য শব্দগুলো উচ্চারণ করা হয়, এই সত্য শব্দর প্রত্যেকটা সত্য শব্দই কবিতা। প্রত্যেকটা ইতিবাচক শব্দ, সত্য শব্দ, এই শব্দগুলোর নাম হচ্ছে কবিতা। তাহলে এইখানে দেখো, এই যে জিহ্বা, এটা কিন্তু অনেকে অনেক রকমের উচ্চারণ করে ভাই। এই উচ্চারণটা একটু ভালো করে দেখো, তোমরা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, হ্যাঁ, তোমরা আবার জিহ্বা, হ্যাঁ, জিহোবা এই টাইপের কথা বলো না। অনেকে তো খাস বাংলা, আমাদের ফরিদপুর অঞ্চলে বলে জিবলে, হ্যাঁ, এটা বলে জিবলে। তো এই 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 খাস বাংলায় দরকার নাই, এটার ঠিক উচ্চারণ হচ্ছে জিহ্বা। এই যে এইরকম জিহ্বা। তাহলে এই জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি? প্রতিটি সত্য শব্দ হচ্ছে কবিতা। এরপরে দেখো, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। তো আমাদের পূর্বপুরুষরা যে জমিতে ফসল উৎপাদন করতেন, যে জমিতে ফসল চাষাবাদ করতেন, এই জমিতে যে শস্যগুলো উৎপাদন হইতো তার প্রত্যেকটা দানা এক একটা করে কবিতা। অর্থাৎ এইখানে দেখো, এইখানে কবি হলো আমাদের পূর্বপুরুষরা। আর পূর্বপুরুষদের কবিতা কি? পূর্বপুরুষদের কবিতা ছিল হচ্ছে এই ফসল, বুঝছো? ফাইন। এরপরে দেখো কি বলছে, এরপরে বলছে যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। লেখক এখানে বলতেছে যে কবিতা শুনতে জানে না বলতে, যে সত্য শুনতে পারে না, সত্য কথা যে শুনতে পারে না, সত্য কথায় যার মানে গায়ে জ্বালা ধরে, হ্যাঁ, এই সমস্ত মানুষ মহাবিপদের সম্মুখীন হবে। ঝড়ের আর্তনাদ শুনবে বলতে মহাবিপদের সম্মুখীন হবে। সোজা কথায় এই যে সত্য থেকে বিচ্যুত হলে, আমি লিখে দিছি, আত্মার প্রশান্তি থাকবে না, ফলে সে অশান্তির মধ্যে পতিত হবে, অর্থাৎ মহাবিপদের সম্মুখীন হবে। ঝড়ের আর্তনাদ হলো মহাবিপদ অর্থে এই শব্দটাকে আনা হয়েছে। ওকে, এখন কবি বলতেছে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। এইখানে কেন এই কথাটা বলা হয়েছে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে? এর মানে কি? মানে হচ্ছে যে কবিতা শুনতে জানে না, বা সত্য বলার মতো, সত্য শোনার মতো যার সৎ সাহস নাই, হ্যাঁ, সে মুক্তির প্রত্যাশা করতে পারে না। সে দিগন্ত বিস্তীর্ণ ফসল বা দিগন্ত বিস্তীর্ণ মাঠ পেরিয়ে সামনে এগিয়ে যেতে পারে না। এখানে হচ্ছে তার মনটাকে বোঝাইছে, যে তার হৃদয়টা বিশাল হইতে পারে না যে কবিতা শুনতে জানে না বা যে সত্য শুনতে জানে না। দিগন্তের অধিকার থেকে হচ্ছে মনটা বিশাল হইতে পারে না। যে কবিতা শুনতে জানে না তার সাথে একটা ঘটনা ঘটবে। কি ঘটবে দেখো, সেই লোকটা আজীবন কৃতদাস থেকে যাবে। যে সত্যবাণী শুনতে জানে না, যার মধ্যে মুক্তির আকাঙ্ক্ষা নাই, হ্যাঁ, সে সারা জীবন অন্যের গোলাম হয়ে থাকবে। আমাদের রাজনীতিতে আমরা কিন্তু এটা প্রচুর দেখতে পাই। হ্যাঁ, আমি একটু লিখে দিচ্ছি, যার মধ্যে মুক্তির আগ্রহ নাই, সে আজীবন গোলাম থেকে যাবে, ওকে। কৃতদাস, এই কৃতদাস বানানটা একটু দেখো, কৃতদাস উচ্চারণটা হবে এরকম, কৃতদাস। তারপরে লেখক কি বলতেছে, আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি, আমি আমার মায়ের কথা বলছি। তারপরে মা অনেক কিছু বলতেন, সেই কথা উনি বলছেন। তো দেখো এই লাইনটার অর্থ কি? আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, এর মানে কি? মানে হলো লেখক এখানে বুঝাইতে চাইছেন
আমি এমন একটা স্বপ্নের কথা বলছি যেখানে সবাই মুক্ত থাকবে, সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। ঠিক আছে, এখানে লেখক একটা স্বপ্ন দেখতেছেন। হ্যাঁ, লেখক একটা স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন দেখতেছেন? স্বপ্ন দেখতেছেন হচ্ছে উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। তাহলে এইখানে লেখক উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। উজ্জ্বল জানালা এটা একটা প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। এখানে উজ্জ্বল জানালা শব্দটার অর্থ মানে কবি দিয়েছেন স্বাধীনতা বা মুক্তি। স্বাধীনতা বা মুক্তি। কবি এইখানে মুক্তির কথা বলতেছে। কবির স্বপ্ন যে এই মুক্তিটা জাতির আসুক, বর্তমান জাতির। এখন এখানে উনি উনুনের আগুনে আলোকিত এই কথাটা কেন আনছেন? এটা যারা ইন্টার পরীক্ষা দিবা তারা খ নাম্বার প্রশ্নের এটা পেতে পারো। হ্যাঁ, অনুধাবনমূলকে যে উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি, এই লাইনটার ব্যাখ্যা কী? তো এখানে উনুনের আগুন অর্থাৎ এই আগুন যেমন সব কিছুকে পুরায়া শুচি করে, পবিত্র করে। হ্যাঁ, তো এই পবিত্র বা সূচি, উজ্জ্বল জানালা, সূচি, স্বাধীনতা, এখানে হচ্ছে এই স্বাধীনতাটাও পেতে হইলে মানুষকে ওইভাবে তোমার হইতে হয়, ওইটারে কি বলে, স্বাধীনতা পেতে হলে ওইভাবে মানুষকে সূচি হইতে হয় আগুনে পুড়ে পুড়ে। এই লাইনটার অর্থ এটা যে উজ্জ্বল জানার কথা বলছি, অর্থাৎ এই স্বাধীনতা বা মুক্তি পেতে হলে মানুষকে আগুনে ওইভাবে পুড়তে হয়, উনুনের আগুনে পুড়তে হয়, জ্বলতে হয়, তারপরেই না হয় সেই মুক্তি বা কাঙ্ক্ষিত স্বাধীনতাটা আসে। এরপরে দেখো কি বলছে, আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। হ্যাঁ, এইখানে মায়ের কথা বলতেছে। মা কি বলতো? মা বলতো প্রবহমান নদী। দেখো তোমরা এই প্রবহমান বানানটা একটু দেখো। হ্যাঁ, প্রবাহমান না, কিন্তু প্রবহমান লেখক লিখছেন, তাই এখানে এটাই ওইভাবে লিখতে হবে। প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। এর মানে কি? মানে হচ্ছে দেখো, নর্মালি তীব্র স্রোতের মধ্যে, প্রবহমান নদী তো তীব্র স্রোতযুক্ত নদী, তাই না? তো এই তীব্র স্রোতের মধ্যে মানুষের বেঁচে থাকা কি দুষ্কর না? মানুষ ডুবে যাবে। কিন্তু যারা পরিশ্রম করে হাত পা ছাড়ায়া, হ্যাঁ, মানে এই স্রোতের বিপরীতে, স্রোতের মুখে যারা নিজেদেরকে টিকায় রাখতে পারবে, যুদ্ধ করতে পারবে, তারাই একসময় জয়ী হবে। তো লেখক এখানে বলতেছে যে যে সাঁতার জানে না, প্রবাহমান নদী তাকেও ভাসায় রাখে। এই তাকে ভাসায় রাখে, এই তাকে কাকে? তাকে হচ্ছে যে কবিতা শুনতে জানে। বুঝছো? যে কবিতা শুনতে জানে তাকে এই প্রবহমান নদী ভাসিয়ে রাখে। যে নদীতে ভাসতে পারে না সে কবিতা শুনতে জানে না। তো লেখক এখানে বলতেছে যে যে লোক নদীতে ভাসতে পারে না সে কবিতা তথা সে তোমার ওই উচ্চারিত সত্য এই শব্দটা সে শুনতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে, আচ্ছা এটা মনে হয় 2 বার আসছে, এই লাইনটা বাদ। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। তাহলে যে সমস্ত লোকেরা কবিতা শুনতে জানে না তারা আর কি করতে পারে না? মায়ের কোলে শুয়ে গল্প শুনতে। এইখানে মানে কি? মানে হচ্ছে যারা কবিতা শুনতে জানে না তারা, আচ্ছা যে কবিতা শুনতে জানে না সে তার জীবনকে অনিন্দ সুন্দরভাবে, অনিন্দ শব্দটা এখানে ব্যবহার করবা, অনিন্দ, তাহলে তোমার লেখাটা আরও বেশি সুন্দর হবে, মানে পরিশীল হবে আর কি। তো অনিন্দ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উপভোগ করতে পারে না, উপভোগ করতে পারে না। ওকে, এরপরে লেখক বলতেছে কি, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তো লেখকের এখানে পূর্বপুরুষরা কিংবদন্তি ছিল, উনি বারবার তাদের কথা বলতেছেন। ঠিক আছে, এরপরে লেখক বলতেছে, আমি বিচলিত স্নেহের কথা বলছি,
গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। এখানে দেখো কিংবদন্তি, আচ্ছা এটা একটু পরে যাচ্ছি, আমি এই লাইনটা আগে একটু দেখি। এখানে এই কিংবদন্তি, এটার উচ্চারণটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এর উচ্চারণটা এরকম, উচ্চারণ হলো কিং বদ, বদৌকারে দো হবে এখানে, ব দৌকারে দো দন্তন্য বদন কিং বদন্তি তৈরস্বীকারিতি। ঠিক আছে, এটা হলো কিংবদন্তি বানান। ওকে, এই কিংবদন্তি শব্দটা কিন্তু একটা বিশেষ্য শব্দ, এটা একটা বিশেষ্য শব্দ। এইখান থেকে আর কি ঢাকা ইউনিভার্সিটি বা আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে এখানে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। তো এই কিংবদন্তিটা, এই শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি পাই? হ্যাঁ, আমরা একটু বিশ্লেষণ করে দেখি। হ্যাঁ, তো এই শব্দটা দেখো বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি এরকম যে কিম যোগ বদ যোগ অন্ত যোগ ই, যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এত বড় হচ্ছে কিম যোগ বদ যোগ অন্ত যোগ ই। এটা আসলে কিভাবে কি? এই কিংবদন্তি শব্দটা আসলে প্রত্যয় সাধিত শব্দ, বুঝছো? এই যে এই বদ, এই বদটা হচ্ছে একটা প্রকৃতি বা ধাতু, হ্যাঁ, ক্রিয়ামূল। তো এই যে তো এই বদ, এটা হচ্ছে একটা ক্রিয়ামূল। তো এই ক্রিয়ামূলের সাথে দেখো এই প্রত্যয়গুলো যুক্ত হয়েছে, বুঝতে পারছো? এই প্রত্যয়গুলো যুক্ত হয়ে এই শব্দটা হয়েছে প্রত্যয় সাধিত শব্দ। আর তুমি যদি প্রশ্ন আসে কিংবদন্তি শব্দের সন্ধি বিচ্ছেদ করো তাহলে বলবা, আর যদি সন্ধি চায় তাহলে বলবা কিম যোগ বদন্তি, যদি এভাবে আসে এটার অস্বীকার হবে। যদি সন্ধি আসে তাহলে এভাবে লিখবা কিম যোগ বদন্তি। ঠিক আছে, ওকে। তাহলে এইখানে এইরকম মনে হয় আর একটা, ওই যে আজন্মকৃত দাস থেকে যাবে, ওইটা কোথায়? ওইটা হলো এই যে আজন্মকৃত দাস থেকে যাবে, এইটাও খুব গুরুত্বপূর্ণ, বুঝছো? এটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাকরণিক বিশ্লেষণের ক্ষেত্রে। হ্যাঁ, এটা আজন্ম শব্দটা এখান থেকে আসতে পারে কোন ধরনের পদ? এটা হলো একটা ক্রিয়া বিশেষণ, মনে রাখবা। আজন্ম এটা হচ্ছে একটা ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, এটা হলো জন্ম পর্যন্ত, এটা অব্যয়ীভাব সমাস, জন্ম পর্যন্ত, যেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। সমাস কি এটা নিয়ে আমি পরে একটা ক্লাস দিব। ওকে, এখন দেখো কবি তারপরে বলতেছে, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। এখানে বিচলিত স্নেহ কথাটা কেন আনছেন? আমরা দেখি যে আমাদের পূর্বপুরুষদের ইতিহাস তো ছিল সংগ্রামের ইতিহাস। তো তারা অত্যাচারের বিরুদ্ধে নানান সময়ে সংগ্রাম, যুদ্ধ চালিয়ে গেছেন। তো তারা যখন যুদ্ধ গেছেন তখন তাদেরকে যারা স্নেহ করতো, তাদের মা, বাবা, বড় বোন, হ্যাঁ, এদের 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 যে স্নেহটা ছিল, ওই স্নেহটা ছিল বিচলিত স্নেহ, ওই স্নেহটা ছিল ভয়ের স্নেহ। ভয় পেয়ে স্নেহ, তাহারে আমার ছেলেটা যুদ্ধে যাচ্ছে, কি হবে না হবে জানি না, ও বেঁচে ফিরতে পারবে কি না। বোন ভাবতো, হারে আমার ভাই যুদ্ধে যাচ্ছে, জানি না ও বেঁচে ফিরতে পারবে কি না, আমরা ওর মুখ দেখতে পারবো কি না। এই যে একটা উৎকণ্ঠা, হ্যাঁ, এই যে একটা দুশ্চিন্তা, এইটাকে লেখক বলছেন বিচলিত স্নেহ। গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। আমরা দেখতে পারি যে আমাদের শত্রুরা, আমাদের পূর্বপুরুষদের যে শত্রুরা, এই শত্রুরা আমাদেরকে দমিয়ে রাখার জন্য আমাদের গর্ভবতী বোনদেরকে মেরে ফেলতো, তাদেরকে হত্যা করত। ঠিক আছে, যে এই মুক্তি প্রত্যাশিত জাতিকে একমাত্র দমিয়ে রাখার জন্য তারা এই কাজ কিন্তু করতো। তারপরে লেখক এখানে বলতেছে যে আমি আমার ভালোবাসার কথা বলছি। তো লেখক এখানে মায়ের প্রতি এখানে ভালোবাসার কথাটা আসলে বলতেছেন। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, যে ভালোবাসা দিলে মা মরে যায় কেন,
বুঝছো? এইটা কিন্তু তোমাদের ওই যে ঢাকা ইউনিভার্সিটি রিটেনে এটা আসতে পারে, ভালোবাসা দিলে মা মরে যায় কেন, অথবা তোমাদের যদি বোর্ডে প্রশ্ন আসে তো বোর্ডে কিন্তু এটা অনুধাবনমূলক থেকে দিতে পারে খ নাম্বারে, যে ভালোবাসা দিলে মা মরে যায় কেন, বা এটার ব্যাখ্যা করো। তো এইখানে ব্যাখ্যা করতে যায়, আমরা যদি ব্যাখ্যাটা করি তাহলে এইভাবে দেখতে পারবো যে যদি আমরা মানে যুদ্ধে না যাই, যুদ্ধে না যাওয়া মানে কি, আমাদের দেশ মাতাকে শত্রুর হাতে তুলে দেওয়া, তাই না? তো এই দিকে দেখো দুইটা দিক ঝামেলা, একদিকে মা, একদিকে হচ্ছে দেশমাতা। তাহলে আমরা যদি আমাদের জীবন যুদ্ধের দিকে দেই, আমরা যদি যুদ্ধে যাই তাহলে মা মরে যায়। মা মরে যায় কেন? মা মরে যায় দুঃখে, কষ্টে, আমার সন্তান, আমার নারী ছেঁড়া ধন যুদ্ধে যাচ্ছে, জানি না বেঁচে ফিরবে কি না। হ্যাঁ, তো এই কথা বলতেছে, যদি আমরা যুদ্ধে যাই, দেশমাতার মুক্তি দিতে যাই, তবে আমাদের মা মরে যায়। হ্যাঁ, অর্থাৎ মা বিষণ্ণ হয়ে পড়ে, মা নিঃসংকোচ হয়ে পড়ে, নিঃসঙ্গ হয়ে পড়ে। তারপরেও আমাদের পূর্বপুরুষরা কি করে দেখো, মার এই কষ্ট হওয়া সত্ত্বেও, এই মায়ের উৎসর্গ সত্ত্বেও সে, আমাদের পূর্বপুরুষরা কি করে, এই যে যুদ্ধ, এই যুদ্ধে ভালোবেসে চলে যায় দেশমাতাকে মুক্তি দিতে, শত্রুর হাত থেকে দেশমাতাকে মুক্তি দিতে। আমাদের পূর্বপুরুষরা কি করতো, হ্যাঁ, মাকে উৎসর্গ করে, মায়ের স্নেহ, মায়ের ভালোবাসাকে উৎসর্গ করে তারা ভালোবেসে যুদ্ধে যাইতো। ঠিক আছে, এরপরে বলতেছে, আমি আমার ভাইয়ের কথা বলছি, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। আচ্ছা, এই লাইনটা দেখো, আমি আমার ভাইয়ের কথা বলছি, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। তো এখানে লেখক ভাইয়ের কথা বলতেছে, দেন হচ্ছে যে লোক কবিতা শুনতে জানে না সে কি করে, সে সন্তানের জন্য মরতেও পারে না। এর অর্থ কি? অর্থ হলো যে মায়েরা বা যেই হোক, নট অনলি মা, যেই হোক, যে কবিতা শুনতে, অর্থাৎ যে সত্য শুনতে জানে না, সত্য বাণী শোনার যার ভিতরে সেই সাহস নাই, হ্যাঁ, সে, বা যার মধ্যে সত্যবাণী শোনার সাহস নাই, সত্যবাণী শোনার যার সাহস নাই, সে সন্তানের জন্য নিজেকে উৎসর্গ করতে পারে না, নিজেকে উৎসর্গ করতে পারে না, উৎসর্গ করতে পারে না। ওকে, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, তো বললাম যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। একই কথা, যে যারা কবিতা শুনতে জানবে না, যারা এই যে নিজেদেরকে মুক্তির, যাদের মধ্যে আকাঙ্ক্ষা নাই, হ্যাঁ, এরা যুদ্ধে যাইতে পারে না। যাদের ভিতরে মুক্তির আকাঙ্ক্ষা নাই, এরা কি করতে পারে না, এরা আকাঙ্ক্ষা না থাকলে তারা যুদ্ধে যেতে পারে না। ঠিক আছে, পারে না। ওকে, তারপরে দেখো বলতেছে, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। হৃৎপিণ্ড বানানটা এখানে হচ্ছে ভুল হয়েছে, খণ্ডত হবে। হ্যাঁ, খণ্ডত হচ্ছে তয়ের সংক্ষিপ্ত রূপ। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। এর মানে কি? মানে হচ্ছে যার সৎ সাহস নাই সত্য শোনার, অর্থাৎ সত্য শোনার যার মধ্যে সাহস নাই, সে সূর্যের মতো বিশাল হৃদয়ের অধিকারী হইতে পারে না। বুঝছো? তারপরে কি বলছে দেখো, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। লেখক আবারও বলতেছেন যে আমি কিংবদন্তির কথা এবং আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। কেন ক্ষত ছিল? কারণ তিনি কৃতদাস ছিলেন। ওকে, এরপরে দেখো লেখক এইখানে বলতেছে যে কর্ষণ করে, কর্ষণ মানে হলো চাষাবাদ। ঠিক আছে,
কর্ষণ মানে চাষাবাদ, যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। অর্থাৎ যে লোক চাষাবাদ করবে, জমি তো তাকেই শস্য দিবে, তাই না? জমি তাকেই শস্য দিয়ে পুরস্কৃত করবে। তো এর মানে হলো পরিশ্রম করলে তার ফল আবশ্যক। লিখে দিছি, পরিশ্রম করলে তার ফল আবশ্যক। প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। কাকে? এই যে উপরে বলে দিছে যে মৎস্য লালন করে, বুঝছো? যে মৎস্য লালন করে তাকে প্রবহমান নদী কি করবে? পুরস্কৃত করবে। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। লেখক এখানে বলতেছে যে যে গাভীর পরিচর্যা করবে, হ্যাঁ, যে গরুর পরিচর্যা করবে, তো এই যে গোমাতা জননী, হ্যাঁ, গরু, এই গরু তাকেই তো আশীর্বাদ করবে যে গরুর পরিচর্যা করবে। তারপরে বলতেছে যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। অর্থাৎ যে লৌহখণ্ডকে জ্বালায়, যে লৌহখণ্ডকে কামারের আগুনে, কয়লার আগুনে পুড়ায়, সেই তো ইস্পাতের তরবারি পাবে, তাই না? সেই তো ধারালো তরবারি পাবে। নাহলে শুয়ে বসে কেউ থাকলে তার কাছে কি সাফল্য এসে ধরা দেবে? লেখক এখানে পরিশ্রম জিনিসটাকে তুলে ধরছেন। সোজা হিসাব, এই যে পুরো লাইনটা, হ্যাঁ, পুরো এই যে লাইনগুলো, এই লাইনগুলোর অর্থ আসলে এইটা যে 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 কাজ করবে সে তার ফল পাবে, বুঝছো? এইখানে লৌহখণ্ড একটা গুরুত্বপূর্ণ শব্দ। এই লৌহখণ্ডর উচ্চারণটা আসার মতো, হ্যাঁ, উচ্চারণ, এটা হচ্ছে উচ্চারণ হবে লৌকারে লৌ, হৌকারে হো। আমি একটু লিখে দেই, লৌকারে লো রসৌ লৌ, হৌকারে হো। লৌহ, খ দন্তন্য ডকারে ডো, লৌহ খণ্ড। এটা একটা সংস্কৃত শব্দ, হ্যাঁ। যদি আসে লৌহখণ্ড কোন সমাস, তাহলে কি উত্তর দিবা? কেউ বলতে পারবা লৌহখণ্ড কোন সমাস? লৌহখণ্ডর যদি ব্যাস বাক্য করি আমরা, তাহলে এটা হয় লৌহ নির্মিত খণ্ড। লৌহখণ্ডটা এটা হলো লৌহ নির্মিত খণ্ড। দেখো এইখানে নির্মিত লোপ পাইছে, তাই এটা হবে হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়। ওকে, তারপরে দেখো বলতেছে লেখক যে দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, যুদ্ধের কথা বলছি। তো এখানে উনি দীর্ঘদেহ পুত্রগণ বলে মায়ের যে বলিষ্ঠ সন্তানেরা আছেন বর্তমানে, এই যে আমরা যারা ওনার কবিতা পড়ছি, এদেরকে উনি বলতেছেন যে আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। এই কথাটা উনি কেন বলছেন? যে উনি আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন বাঙালিদের নির্যাতনের ইতিহাস, ঠিক আছে? যে আমরা কতভাবে নির্যাতন হয়েছি, আমার মা নির্যাতিত হয়েছে, আমি তার কথা বলছি, বোনকে মেরে ফেলা হয়েছে যুদ্ধের সময়, আমি তার কথা বলছি, দেন হচ্ছে যুদ্ধের কথা বলছি। তারপরে এসে লেখক বলতেছে আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি আমি এই সত্য শব্দ মুক্তি, এই মুক্তির জন্য চরম আকাঙ্ক্ষিত যে শব্দ মুক্তি, এই মুক্তির জন্য আমরা কত কিছু করেছি। আমার মাকে উৎসর্গ করেছি, বোনকে উৎসর্গ করেছি, আমাদের নিজেদেরকে উৎসর্গ করেছি। তারপরে দেখো বলতেছে আমি কবি এবং কবিতার কথা বলছি। এটা তো বললামই, কবি এখানে যারা হলো স্রষ্টা, আর কবিতা হলো সৃষ্টিশীল যা কিছু আছে সব কিছু, এগুলোর কথা বলতেছে। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। এই জায়গায় লেখক বলতেছে যে যা কিছু আছে সত্য, যা কিছু সুন্দর, ভালো, ইতিবাচক, এইগুলোর জন্য যদি কখনো কোনো অভ্যুত্থান করা হয়, তখন সেই অভ্যুত্থানটা কবিতার মতো সুন্দর, ঠিক আছে? সুন্দরের জন্য, সত্যের জন্য কোনো অভ্যুত্থান, সেটা যেন কবিতার মতোই সুন্দর। এইখানে আমি একটু বলে দিছি, দেখো, সত্য অবশ্যম্ভাবে ও সুন্দরকে প্রতিষ্ঠা করার নাম কবিতা। এই যে আমি টার্মগুলো লিখে দিচ্ছি, তোমরা যদি ইন্টারমিডিয়েটের পরীক্ষার খাতায়, এইচএসসি পরীক্ষায় যদি এইভাবে লিখে দাও, ইনশাল্লাহ তোমরা সৃজনশীলে নাম্বার কাটা যাবে না তোমাদের,
হ্যাঁ, সৃজনশীলে কিন্তু আসলে 10-এ 10ই পাওয়া যায়। যদি সিস্টেমেটিক্যালি লেখা যায় তাহলে 10ই পাওয়া যায়। আমি আরেকটা ভিডিও দিব যে ওইখানে সৃজনশীল লেখার সিস্টেমগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করব। হ্যাঁ, ওই নিয়মগুলো ফলো করলে ইনশাল্লাহ 10-এ 10। তো এইখানে দেখো, এইখানে এই যে এই সশস্ত্র শব্দটার আমরা একটু বিশ্লেষণ করি। হ্যাঁ, সশস্ত্র শব্দটাকে যদি আমরা উচ্চারণ করি তাহলে কেমন হয়? তাহলে এটার উচ্চারণ হয় হলো এইরকম, তাহলে বস সশস দন্তস্ব হবে, সশস্ত্র তয়রো ফালা ওকার। এই যে উচ্চারণটা এরকম হবে, সশস্ত্র সশস্ত্র সশস্ত্র, সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। তো এই 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 সশস্ত্র অনিবার্যর উচ্চারণটা একটু দেখো, অনিবার্য, বয়াকারে বা, র বার, বর্গীয় জ ওকারে জ, অনিবার, এই রয়ের এসে হসন্ত হবে। এখন এই সশস্ত্র শব্দটারে আমরা যদি একটু বিশ্লেষণ করি, এটা ব্যাকরণিক পদ হিসাবে এটা একটা বিশেষণ, ব্যাকরণিক পদ হিসাবে এটা হবে বিশেষণ। আর এইটাকে যদি আমরা যদি প্রশ্ন আসে এটা কোন সমাস, তাহলে এটা হবে সমানাধিকরণ বহুব্রীহি। হ্যাঁ, এর ব্যাস বাক্য হলো অস্ত্রের সহিত বর্তমান সমানাধিকরণ বহুব্রীহি। কেন সমানাধিকরণ বহুব্রীহি এটা আমি সমাসের ক্লাসে আলোচনা করব। তারপরে উনি বলতেছে অনিবার্য অভ্যুত্থান, এই অনিবার্যটা একটু দেখি। অনিবার্য এটার যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে এর অর্থ হয় নিবারণ করা যায় না যা, নিবারণ করা যায় না যা, অনিবার্য, নিবারণ করা যায় না যা অনিবার্য। এইটা হবে হলো উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এই জায়গায় যে অনিবার্য কথাটা আনলো, তাই না? এই অনিবার্য কথাটা যদি প্রশ্ন আসে যে এর মধ্যে বলতো কয়টা উপসর্গ আছে, এরকম কিন্তু মাঝে মাঝে দুষ্ট প্রশ্ন করে। হ্যাঁ, অনিবার্য এটা সমাস প্লাস এটা উপসর্গ যোগেও গঠিত শব্দ। হ্যাঁ, তো এই অনিবার্য শব্দটার মধ্যে কয়টা উপসর্গ আছে আমরা একটু বের করি তাইলে। এটা উপসর্গ আছে হচ্ছে একটা উপসর্গ, নি একটা উপসর্গ, আর বার্য হলো আলাদা শব্দ। ঠিক আছে, তাহলে এই যে দুইটা উপসর্গ অনিবার্যতে। সেম ভাবে যদি আমরা বলতাম সশস্ত্র, বলতো এখানে কয়টা উপসর্গ আছে? একটা উপসর্গ আছে, এই হলো উপসর্গ। ওকে, এরপরে দেখো বলতেছে সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা। তো এই যে সুপুরুষরা ভালোবেসে যে সঙ্গীত গায়, ভালোবেসে সত্যের সঙ্গীত, এখানে সঙ্গীত বলতে সত্যের সঙ্গীত হবে। হ্যাঁ, সত্যের যে সঙ্গীত গায়, এই সত্যের সঙ্গীতগুলো এক একটা কবিতা। সুপুরুষদের কণ্ঠ থেকে যে বাণীগুলো বের হয়, বাক্যগুলো বের হয়, এইগুলোই হচ্ছে এক একটা কবিতা। এখানে সুপুরুষ কারা? সুপুরুষ হচ্ছে আমাদের পূর্বপুরুষরা। ধরো আমাদের পূর্বপুরুষদের মধ্যে মহান মহান যে ব্যক্তিরা ছিলেন, এদেরকে লেখক কবি এখানে সুপুরুষ হিসাবে তুলে ধরেছেন। এই সুপুরুষ হইতে পারে হাজী শরীয়তুল্লাহ, এই সুপুরুষ হইতে পারে তিতুমির, তারপরে তোমার এই সুপুরুষ হইতে পারে বাংলাদেশের শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী সহ এই সমস্ত দেশ বরেণ্য নেতৃবৃন্দও হইতে পারে এই সুপুরুষ ভালোবাসা। এদের কণ্ঠ থেকে যা বের হইছে এই সবগুলোই এক একটা কবিতার মতো। এরপরে বলতেছে জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। আমি আবারও বলতেছি এটার উচ্চারণ কিন্তু জিহ্বা হবে। হ্যাঁ, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দই কবিতা। জিহ্বা দিয়ে যে মুক্ত শব্দগুলো উচ্চারণ করা হয় প্রত্যেকটা এক একটা কবিতা। তারপরে বলে দেখো রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। যখন
কোনো অন্যায় আমরা দেখতে পাই, সামনে কোনো অন্যায় ঘটছে, তখন সেটার যে প্রতিরোধ করি, রক্ত জবার মতো প্রতিরোধ, এই রক্ত জবার মতো প্রতিরোধ করাও এক একটা কবিতার মতো। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? তো লেখক এইখানে দেখো, এইখানে একেবারে শেষে এসে, শেষে এসে কবি আমাদেরকে ইতিহাস স্মরণ করায় দিচ্ছেন যে আমরা আমাদের পূর্বপুরুষদের দেখানো পথে চলতে পারবো কি না। যদি আমরা সংগ্রাম করতে না পারি আমাদের পূর্বপুরুষদের দেখানো পথে, যদি আমরা স্বাধীনতাকে অক্ষত রাখতে না পারি, তাহলে আমাদের জীবন অর্থবহ হবে না। ঠিক আছে, তো এইখানে লেখক কবি এখানে একটা সংশয়ের কথা বলেছেন যে আমরা কি আসলে তাদেরকে মনে রাখতে পারবো, তাদের অবদানকে আমরা কি স্মরণ রাখতে পারবো, তারা যে আমাদের কাছে যে আমানত স্বাধীনতা দিয়ে গেছে এটা কি আমরা রক্ষা করতে পারবো। লেখক এখানে এটা বুঝাইছেন। ওকে, এখন একটু আমরা এই কবিতা যদি আমরা একটু মানে দেখি, তাহলে লেখক এখানে কবিতা শব্দটা আনছেন। এই কবিতা শব্দটা বুঝাইতে কবিতাকে কিসের কিসের প্রতীক হিসাবে দেখাইছেন আমি এই যে একবারে নিয়ে আসছি, একটু দেখবা যে এখানে লেখক বলতেছেন যে জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ বা মুক্ত শব্দকে উনি কবিতার সাথে তুলনা করছেন, কর্ষিত জমির প্রতিটি শস্যদানাকে কবিতার সাথে তুলনা করছেন, সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থানকে কবিতার সাথে তুলনা করছেন, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীতকে কবিতার সাথে তুলনা করছেন, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণকে তিনি কবিতার সাথে তুলনা করছেন। তাহলে এখানে একটা দুষ্টু প্রশ্ন আসতে পারে, এটা বোর্ডে আসবে না, এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টগুলোতে আসে, যে আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কবিতা শব্দটাকে কিসের সাথে তুলনা করছেন, বা কয়টা জিনিসের সাথে কবিতা শব্দটাকে তুলনা করেছেন। এখানে হচ্ছে পাঁচটি জিনিসকে উনি উপমা হিসাবে আনছেন। এরপরে বলতেছে যে কবিতা শুনতে জানে না তার কি কি কপালে থাকবে, সেটা লেখকও কিন্তু বলছে যে কবিতা শুনতে জানে না তার কপালে কি কি হবে। দেখো, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, তারপরে সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, তারপরে সেই আহাম্মক আজীবন কৃতদাস থেকে যাবে যে কবিতা শুনতে জানবে না, সে নদীতে ভাসতে পারবে না, সে মাছের সঙ্গে খেলা করতে পারবে না, মায়ের সঙ্গে শুয়ে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারবে না, সন্তানের জন্য মরতে পারবে না, ভালোবেসে যুদ্ধে যেতে পারবে না, এবং সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারবে না। তাহলে কয়টা জিনিস দেখলাম? 3, 6, 9। তাইলে যে কবিতা শুনতে জানে না সে 9টি জিনিসের অধিকার থেকে বঞ্চিত হবে। বুঝতে পেরেছ? অধিকার থেকে বঞ্চিত হবে। এখানে কিন্তু দুষ্টু প্রশ্নটা দিয়ে দিতে পারে বোর্ডে, অ্যাডমিশনে। এরপরে আমাদের পূর্বপুরুষরা কি বলতেন? আমাদের পূর্বপুরুষরা 6টা জিনিসের কথা বলতেন। কি কোন 6টা জিনিসের কথা বলতেন? তারা অন্যের কথা বলতো, অতিক্রান্ত পাহাড়ের কথা বলতো, পতিত জমি আবাদের কথা বলতো, কবির কথা বলতো, কবিতার কথা বলতো, অ্যান্ড ফাইনালি সাপদের কথা বলতো। এই 6টা জিনিসের কথা আমাদের পূর্বপুরুষরা বলতেন। এরপরে দেখো, আচ্ছা এরপরে আমাদের একটা আছে, কোশ্চেন আছে, আমরা এই কোশ্চেনটা একটু পরে যাব। তবে এই যে ইয়াগুলো দিলাম এর মধ্য থেকে তোমাদের মাঝে মাঝে কিন্তু প্রশ্ন আসে যে কোনটা কোন শব্দ বা কোন ভাষা থেকে কোন শব্দটা আসছে। ওই যে আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, এগুলো কিন্তু মাঝে মাঝে আসে। তো আমাদের এখানে আসার মতো 4টা শব্দ আছে, ওই 4টা শব্দ আমি একটু লিখে দিই। যেমন ইস্পাত, এই ইস্পাত কোন ভাষার শব্দ, কোন ভাষা থেকে আসছে? মনে রাখবা, ইস্পাত এবং জানালা এই দুইটা হলো পর্তুগিজ শব্দ, বুঝছো? এই দুইটা হলো পর্তুগিজ শব্দ। পর্তুগালের লোকজন যে ভাষায় কথা বলে সেটা হলো পর্তুগিজ ভাষা, মানে রোনালদোর দেশের শব্দ আর কি এই দুইটা, ইস্পাত এবং জানালা। এরপরে বলতেছে এখানে আর একটা আছে না, আবাদ, একটা শব্দ আছে দেখবা, আবাদ। এই আবাদ শব্দটা হলো ফার্সি শব্দ। এরপর আর একটা শব্দ আছে জমি। এই জমি শব্দটা এই আবাদ আর জমি দুইটাই ফার্সি শব্দ। ওকে।
কবির পূর্বপুরুষরা কেমন পাহাড়ের কথা বলতেন? কেমন পাহাড়ের কথা বলতেন তোমরা কমেন্টে জানাবা। ওকে, তারপরে আবাদ কোন ভাষার শব্দ? আমি কিন্তু মাত্র পড়াইলাম। কবিতায় শুদ্ধতার প্রতীক রূপে ব্যবহৃত হয়েছে কি? একটু কমেন্টে জানাও, আমি এখানে বলে দিচ্ছি। এটা অতিক্রান্ত, এটা ফার্সি, আর কবিতায় শুদ্ধতার প্রতীক রূপে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে আগুন। ঠিক আছে, তো এই যে যেটা বললাম বা যেভাবে পড়াইলাম একটু ভালো করে পড়ো নিজেরা, হ্যাঁ, আর এইভাবে বিশ্লেষণ করে শব্দ একেবারে ব্যাকরণিক শব্দ শ্রেণী দিয়ে পড়ো। তো তোমরা অ্যাডমিশন টেস্ট প্লাস তোমাদের যে একাডেমিক পড়াশোনা দুইখানেই তোমাদের উপকার হবে। যেমন ধরো জিএসটিতে কিন্তু একটা প্রশ্ন আসছিল, হ্যাঁ, জিএসটিতে একটা প্রশ্ন আসছিল যে কবিতা শুনতে জানে না কবির ভাষায় আজন্ম সে কী থেকে যাবে। যে কবিতা শুনতে জানে না কবির ভাষায় সে কী থেকে যাবে? কী থেকে যাবে? এটা থেকে যাবে সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আচ্ছা, এরপরে একেবারে ওভারঅল যদি বলি, এই যে কবিতাটা পড়লাম, এই কবিতাটা ভাইয়া কোন ছন্দে রচিত বলো তো? এই কবিতার এই যে দেখো কোনো মিল আছে? এই যে লেখক লেখছে, মনে হইতেছে না যে এটা কবিতা, না এটা একটা গল্প পড়তেছি দীর্ঘদেহী পুত্রগণ। আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের কথা বলছি। এটার কোনো মিল আছে? আন্তমিল আছে? কোনো আন্তমিল নাই। যেহেতু কোনো আন্তমিল নাই, গদ্যের মতো দেখতে লাগে, তাই এই জন্য এই কবিতাটা হলো গদ্য ছন্দে লেখা। একটু এটা মনে রাখো, হ্যাঁ, এটা গদ্য ছন্দে লেখা। তো ঠিক আছে, এই পর্যন্তই। তোমরা যারা আমার এই ক্লাসটা দেখছো, তোমরা আমাকে চেনো, আমি তোমাদের বাংলা ভাই। আমার নাম সবুজ, সাইফুর রহমান সবুজ। আমি উদ্ভাসে ক্লাস নেই এবং আমি তোমাদের উদ্দেশ্যে, তোমাদের জন্য আমি হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে এইটা করে, মানে এই ক্লাসটা দিয়ে আমি ইয়াতে ছেড়ে দিচ্ছি, আমার পেজে দিয়ে রাখছি। তোমরা পরবর্তীতে এটা একটু দেখে নিবা, দেখবা এবং বন্ধুদেরকেও এই ক্লাসটা শেয়ার করে দিবা। ভালো থেকো, ধন্যবাদ।